সেন্ট জেভিয়ার্স কলেজে থাকাকালীনই শেক্সপিয়রের রিচার্ড দ্য থার্ডে উৎপলের অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকে নিজের দলে টেনে নিলেন জিওফ্রে কেন্ডল। দ্য শেক্সপিয়ারানা ইন্টারন্যাশনাল কোম্পানিতে অভিনেতা হিসাবে কাজ করতে শুরু করলেন উৎপল দত্ত। আর এই দলটার মালিক কে ছিলেন যেন? জেনিফার কাপুরের বাবা। এখানে থাকাকালীন প্রথম পর্বে কলকাতা এবং দ্বিতীয় পর্বে সারা দেশ ঘুরে দলের একজন পেশাদার অভিনেতা হিসেবে শেক্সপিয়রের মোট 8টি নাটকে অভিনয় করলেন উৎপল দত্ত। জিওফ্রে কেন্ডালকে একেবারে প্রথম থেকেই নিজের শিক্ষাগুরু মনে করতেন তিনি। শেক্সপিয়রের নাটকে কিভাবে অভিনয় করতে হয়, নাটকের দল বলতেই বা কী বোঝায়, তা একেবারে হাতে কলমে উৎপল দত্ত শিখেছিলেন এই জিওফ্রের কাছেই। উৎপল দত্তের স্ত্রী প্রখ্যাত অভিনেত্রী শ্রীমতী শোভা সেন পরবর্তীকালে জানিয়েছেন, এই নাট্যদলে কাজ করতে গিয়ে জেনিফার কেন্ডেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন উৎপল দত্ত। কিন্তু সম্পর্কটা বেশি দিন টেকেনি এবং পরে এই জেনিফার বম্বের বিখ্যাত অভিনেতা, বলিউডের সেই বিখ্যাত স্টার শশী কাপুরকে বিয়ে করে অভিনয় ছেড়ে দেন। উৎপল দত্ত জেনিফারের অভিনয় ছাড়ার সিদ্ধান্তে কিন্তু খুবই দুঃখ পেয়েছিলেন। শোভাদেবী পরিষ্কার জানিয়ে দিলেন যে তাদের ব্যক্তিগত সম্পর্কের থেকেও উৎপল দত্ত অনেক বেশি দুঃখ পেয়েছিলেন যে জেনিফারের মতো একজন অভিনেত্রী অভিনয়টাকে চিরকালের মতো ছেড়ে দিয়েছিলেন সেজন্য। কারণ উৎপল দত্ত জেনিফারের শক্তিশালী অভিনয় প্রতিভা সম্পর্কে অত্যন্ত কনফিডেন্ট ছিলেন। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো উৎপল দত্তের এই প্রথম প্রেম, সেই বিখ্যাত অভিনেত্রী এবং ভারতবর্ষের সেই বিখ্যাত নাটকের দল, প্রফেশনাল নাটকের দল দ্য শেক্সপিয়ারানা ইন্টারন্যাশনাল থিয়েটার কোম্পানি, যেটার মালিক ছিলেন জেনিফারের বাবা। সেই জেনিফারের সঙ্গে উৎপল দত্তের জীবনের প্রথম প্রেম, বলা যেতে পারে লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেটা চিরকালের মতো নষ্ট হয়ে গেল কেন? চলো আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো উৎপল দত্তের সেই প্রথম প্রেম কেন, কিসের জন্য, কিসের টানে নষ্ট হয়ে গিয়েছিল। আর তুমি সঙ্গে থাকলে তবেই এই অভিজ্ঞতাটা, সেই গোপন সম্পর্কের কথা বলতে ভালো লাগবে। সুতরাং অবশ্যই তুমি থাকবে। আগের ভিডিওতে আমি বলেছি যে উৎপল দত্ত তো মহাসমুদ্রের মতো একজন মানুষ। সত্যি কথা বলতে কি, যদি সার্বিক বিচার করা হয় নাটক এবং সিনেমা মিলিয়ে, এই রকম একজন মানুষ, এত বড় মাপের একজন মানুষ ভারতবর্ষে একজন অভিনেতা হিসাবে সত্যিই দূরবীন দিয়ে দেখতে হয়। চলো তাহলে একটু পিছিয়ে যাই, যাতে করে গোটা ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নাটক ও যাত্রা আমাকে সৃষ্টির আনন্দ দিলেও চলচ্চিত্র দিয়েছিল বেঁচে থাকার রসদ, মানে টাকা। হিন্দি চলচ্চিত্র আমাকে সর্বভারতীয় অভিনেতা হয়ে ওঠার সুযোগ করে দিয়েছিল। এ কথাটা আমি নয় বন্ধু, বলেছিলেন খোদ উৎপল বাবু, বা আমাদের উৎপল দত্ত, বা যার পুরো নাম উৎপল রঞ্জন দত্ত, সেই বিশিষ্ট শিল্পী, যার জন্ম হয়েছিল 1929 সালের 29শে মার্চ। যদিও আসল জন্মস্থানটা তার কোথায় ছিল তা নিয়ে মতপার্থক্য রয়েছে। যদিও উৎপলবাবু নিজে তার জন্মস্থান মামার বাড়ি শিলংয়ে বলে উল্লেখ করেছিলেন, তবে তার আদি পৈতৃক বাসস্থান কিন্তু কুমিল্লাতে। কিন্তু তার বাবা গিরিজারঞ্জন দত্তের নিবাস ছিল বাংলাদেশের বরিশাল জেলার কীর্তনখোলায়, এটা জানা গেছে। এই গিরিজারঞ্জন পরে বহরমপুরে বদলি হয়ে চলে এলেন। গিরিজারঞ্জন ছিলেন যে সে মানুষ নন, কিন্তু সেই সময়ের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত পরাধীন ভারতের একজন উচ্চ শ্রেণীভুক্ত মানুষ, এবং চাকরি সূত্রে এক সময় ইংরেজের কারাগারের জেলার হিসেবে কমান্ড্যান্ট, মানে ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। উৎপল দত্তের বাবা এবং মা, মানে গিরিজারঞ্জন এবং শৈলবালার মোট 5টা ছেলে আর 3টে মেয়ে। তাদের মধ্যে 4 নম্বর সন্তান ছিলেন উৎপল দত্ত। উৎপল দত্তের স্কুল জীবন শুরু হয়েছিল শিলং শহরের সেন্ট এডমন্ড স্কুলে। এরপর বাবা গিরিজারঞ্জন বদলি হয়ে বহরমপুরে চলে এলে
ছোটবেলার সেই দিনগুলো তার কাটতে শুরু করলো এই শহরেই। তিনি এবং তার ভাইরা তখন কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন এবং বিপ্লবীদের আক্রমণের ভয়ে স্কুলে যাতায়াতের সময় সর্বদা তাদের সঙ্গে ব্রিটিশ সরকারের দেহরক্ষী থাকত। বাড়িতে পুরোপুরি পাশ্চাত্য শিক্ষার প্রভাব। মেজদা মিহিররঞ্জন উৎপল দত্তকে শেক্সপিয়রের নাটকের গল্প পড়ে শোনাতেন। জেলের পাঠান রেজিমেন্টের জওয়ানদের সঙ্গে উৎপল দত্ত নিয়মিত ড্রিল করতেন। ড্রিল মানে কিন্তু গর্ত করা নয়, এখানে ড্রিল হচ্ছে এক ধরনের প্যারেড। জেল সংলগ্ন কোয়ার্টারে সপরিবারে তাঁরা থাকতেন, আর এই সময় থেকেই ডিসিপ্লিনের কঠিন পাঠ তিনি গ্রহণ করলেন, সেটাকে একেবারে আজীবন ধরে রেখেছিলেন প্রপার মিলিটারি স্টাইলেই। তার বাড়ির সদর দরজায় মায়ের হাতের তৈরি এমব্রয়ডারি করা শেক্সপিয়রের হ্যামলেট নাটকের পেমেনিয়াসের সংলাপ ঝুলত। বাড়িতে রেকর্ড চালিয়ে নাটক শোনার চলছিল। উৎপল দত্ত সেই সব নাটক একেবারে মন দিয়ে শুনতেন, ফলে মাত্র 6 বছর বয়স থেকেই শেক্সপিয়রের নাটকের সংলাপ টানা মুখস্থ বলতে পারতেন। বাড়িতে বড়দিদির মাধ্যমে হিন্দুস্তানি মার্গ সঙ্গীতের সঙ্গে পরিচয় ঘটে গেল তাঁর। পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের সংস্পর্শে এলেন তিনি। উৎপল দত্ত চেয়েছিলেন কনসার্ট পিয়ানিস্ট হতে, কিন্তু তার ক্লাস টিচার মিসেস গ্রেইনহল তাকে বলেছিলেন তার হাতের আঙুলের দৈর্ঘ্য বা রিচ কম, সোজা কথায় ছোট, তাই তার পক্ষে কনসার্ট পিয়ানিস্ট হওয়া সম্ভব নয়। 1939 সালে যখন তার বাবা আবার বদলি হলেন, সরকারি চাকরির যা হয়, এবং কলকাতায় চলে এলেন, তখন তার বাবা মায়ের সঙ্গে প্রায় নিয়মিত তিনি কলকাতার পেশাদার রঙ্গমঞ্চের থিয়েটার দেখতে শুরু করলেন। শুরু হলো তার জীবনের নতুন অধ্যায়, এবং থাকতে শুরু করলেন তখন কলকাতার অভিজাত রয় স্ট্রিটে। সেই সময়ের বিখ্যাত নাট্যকার, অভিনেতা, পরিচালক এবং প্রযোজক মহেন্দ্র গুপ্তর পরিচালনায় স্টার থিয়েটারের শোগুলো হয়ে উঠল তার একেবারে প্রাণের ধন। এই সমস্ত থিয়েটারগুলোর তিনি প্রবল ভক্ত হয়ে উঠলেন, এবং অবশ্যই শিশির কুমার ভাদুরীর শ্রীরঙ্গমের অভিনয় তাকে সাংঘাতিকভাবে প্রভাবিত করল। তখন তার বয়স কত জানো? তখন মাত্র তার 13 বছর বয়স। 13 বছরের একটা বাচ্চা ছেলে, বলে না উঠোন তিমুলো পত্তনেই চেনা যায়। আর তখনই তার মনে হয়েছিল যে অভিনেতা ছাড়া আর কোনো কিছু হওয়াই তার পক্ষে সম্ভব নয়। এরপর 1945 সালে যখন সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন, তখন কলেজের এই লাইব্রেরিটা তার কাছে সব থেকে প্রিয় জায়গা ছিল। বলতে পারো লাইব্রেরি নয়, এটা যেন তার সাধনার মন্দির, সাধনার পীঠস্থান। বিভিন্ন বিষয়ের বই তার সামনে মেলে ধরেছিল, একেবারে জ্ঞানের বিপুল ভাণ্ডার। উৎপল দত্তের জীবনে আর একটা নতুন জগৎ খুলে গেল, শুরু হলো জীবনের আর এক নতুন অধ্যায়। উৎপল দত্তের বন্ধু পুরুষোত্তম লালের ভাষায় উৎপল হলো বর্ন ব্রিলিয়ান্ট, আর ওই বয়সেই সে শেক্সপিয়ারের জগৎকে যেমন আবিষ্কার করেছিল, তেমনি মার্কস, লেনিন, স্টালিন, কান্ট, হেগেল তার একেবারে হাতের মুঠোর মধ্যে ছিল। কলেজে তো ইউরোপীয় নাট্যচর্চার একটা ধারা সজীব ছিল। এখানে পড়াকালীন তার কাছে ধরা দিল ইবসেন এবং শেক্সপিয়ারের নাটকের জগৎটা। বেড়ে উঠেছিল নাটকের প্রতি ভালোবাসা, অভিনয় করার নেশা। কলেজ পত্রিকার জন্য তিনি প্রথম নাটকটাও লিখে ফেললেন। নাটকটার নাম বেটি বেলসাজার। এটাই ছিল উৎপল দত্তের নিজের লেখা প্রথম ইংরেজি নাটক। কেবলমাত্র পাশ্চাত্য শিক্ষাই নয়, রবীন্দ্র, বঙ্কিম এবং সরোজ সাহিত্য তিনি একেবারে গুলে খেতে লাগলেন সমান্তরালভাবে। ঠিক তেমনিভাবেই চলতে থাকলো বেটোভেন, বাখ, শুবার্ট ও ভাগনারের মতো সুরস্রষ্টাদের নিয়েও চর্চা। এবং পরবর্তীকালে তাই তাঁর থিয়েটারের সংলাপের পরে সঙ্গীতের প্রয়োগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা একেবারে দখল করে নিল। সেন্ট জেভিয়ার্স কলেজে থাকাকালীনই শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ড, এতে উৎপলের অভিনয় দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকে নিজের দলে টেনে নিলেন জিওফ্রে কেন্ডল।
দ্য শেক্সপিয়ারানা ইন্টারন্যাশনাল থিয়েটার কোম্পানিতে অভিনেতা হিসেবে কাজ শুরু করে দিলেন উৎপল দত্ত। এখানে থাকাকালীন প্রথম পর্বে কলকাতা এবং দ্বিতীয় পর্বে সারা দেশ ঘুরে দলের একজন পেশাদার অভিনেতা হিসেবে শেক্সপিয়ারের মোট 8টি নাটকে অভিনয় করে ফেললেন। জিওফ্রে কেন্ডালকে নিজের শিক্ষাগুরু বলে মনে করতেন তিনি। শেক্সপিয়ারের নাটকে কিভাবে অভিনয় করতে হয়, নাটকের দল বলতেই বা কী বোঝা যায়, তা একেবারে খাতায় কলমে শুধু নয়, একেবারে হাতে কলমে মানে হাতে ধরে উৎপল দত্ত শিখেছিলেন এই জিওফ্রের কাছ থেকেই। আর এই সময়ই একটা ঘটনা ঘটে গেল উৎপল দত্তের জীবনে। উৎপল দত্তের স্ত্রী প্রখ্যাত অভিনেত্রী শ্রীমতী শোভা সেন পরবর্তীকালে জানিয়েছেন, এই নাট্যদলে কাজ করতে গিয়ে জেনিফার কেন্ডেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন উৎপল দত্ত। কিন্তু সম্পর্কটা বেশি দিন টেকেনি। পরে জেনিফার অবশ্য বলিউডের সেই সুপারস্টার অভিনেতা শশী কাপুরকে বিয়ে করে অভিনয়টা ছেড়ে দিলেন। প্রেমের সম্পর্ক কেটে গেলে, বিশেষ করে প্রথম প্রেম যদি কেটে যায়, সেটা সারা জীবন দাগ রেখে যায়। কিন্তু তার থেকেও উৎপল দত্ত দুঃখ পেয়েছিলেন যে জেনিফারের মতো সম্ভাবনাময়ী অভিনেত্রী তিনি বিয়ে করলেন ঠিক আছে, কিন্তু অভিনয়টা তারপরেই শশী কাপুরকে বিয়ে করার পরেই চিরকালের জন্য ছেড়ে দিলেন। তার এত দুঃখের কারণ, উৎপল দত্ত জানতেন যে জেনিফার কতখানি সম্ভাবনাময়ী, প্রতিভাময়ী অভিনেত্রী। কিন্তু কেন ছেড়ে দিলেন? তাদের সম্পর্কটা তো নষ্ট হলো, কিন্তু কেন নষ্ট হলো? শেক্সপিয়ারানা দলের হয়ে অভিনয়ের পাশাপাশি নিজের দ্য অ্যামেচার শেক্সপিয়ারিয়ান্স নাট্য দলের হয়েও অভিনয় করেছেন উৎপল দত্ত। 1949 সালে এই দলের নাম বদলে গেল, নতুন নাম এলো কিউব। 1950 সালের ইউরোপ ও আমেরিকার গ্রুপ থিয়েটার আন্দোলনের থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নাট্য দলের নাম আবারও পরিবর্তন করে রাখলেন লিটল থিয়েটার গ্রুপ। 1952 সালে এই দলে যোগ দিলেন রবি ঘোষ, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো সেই সময়ের একেবারে নামি দামি অভিনেতারা। এবং এরপরে এলটিজি পাকাপাকিভাবে বাংলা নাটকের দল হিসেবে আত্মপ্রকাশ করল হেনরিক ইবসনের বাংলা অনুবাদ গোস্ট নাটকটি দিয়ে। একসময় উৎপল দত্ত গণনাট্য সংঘেও যোগ দিয়েছিলেন দীর্ঘদিন, কিন্তু সে সম্পর্কে মাত্র 8 থেকে 10 মাস স্থায়ী হয়েছিল তার এই সংযোগ। যদিও এই স্বল্প সময়ের মধ্যেই গণনাট্যই তাকে শিল্পের সামাজিক দায়বদ্ধতার প্রথম পাঠ তাকে শিখিয়ে দিয়েছিল, এবং এখানেও তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল। আমরা পেয়েছিলাম আরও একটা ভিন্ন ধরনের উৎপল দত্তকে। আসলে উৎপল দত্ত উচ্চবিত্ত পরিবারের সেই ঘেরা পাঁচিল থেকে বা ঘেরা বারান্দা থেকে এসে ইঙ্গবঙ্গীয় থিয়েটারের অভিজ্ঞতা নিয়ে কেতাদুরস্ত ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ইউরোপীয় পাণ্ডিত্যে আলোকিত আপাদমস্তক সাহেব নাট্য পরিচালক ও অভিনেতা উৎপল দত্ত তার যাবতীয় প্রজ্ঞা ও প্রতিভা নিয়ে এসে দাঁড়ালেন সর্বহারা মানুষের মাঝখানে। জীবনে তার কাছে কিন্তু আদর্শটাই ছিল বড়। এরকম একটা বিশাল পাণ্ডিত্য, জন্ম থেকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত মানুষ, কিন্তু তার ভেতরটা ছিল সেই মধুসূদনের মতোই। ভেতরে যে আদ্যন্ত একটা বাঙালি। এবং কলকাতায় বিএফজের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উৎপল দত্ত সেই ইংরেজির বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করেছিলেন, সেটা তুমি যদি সুযোগ দাও বন্ধু, অন্য একটা ভিডিওয় অবশ্যই সেটা বলবো। এই যে জীবনটাকে সেই ওপরের তলা থেকে একেবারে নিচের তলায় এসে যে জীবনের মাঝখানে তিনি এসে দাঁড়ালেন, সেখান থেকে তিনি আমৃত্যু সরে যাননি। ভারতীয় কমিউনিস্ট পার্টির বাইরে থেকেও তিনি হয়ে উঠেছিলেন লাল দুর্গের এক অতন্দ্র প্রহরী। নট ও নাট্যকারের স্তর থেকে উৎপল দত্ত ক্রমশ এক সময় উত্তীর্ণ হলেন বিশ্বসেরা শেক্সপিয়ার বিশেষজ্ঞদের অন্যতম এবং একজন প্রগতিশীল বামপন্থী চিন্তাবিদের পর্যায়ে। একসময় মেয়ে বিষ্ণুপ্রিয়াকে ঠাট্টা করে বলেছিলেন, 60 বছর বয়স হলে বিপ্লবীরা আর বিপ্লবী থাকে না মা, প্রতিক্রিয়াশীল হয়ে যায়। মধু বসুর মাইকেল ছবিতে মাইকেল মধুসূদন দত্তের ভূমিকায় অভিনয় দিয়ে উৎপল দত্তের চলচ্চিত্র জীবনের সূত্রপাত হয়েছিল।
এরপর অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের দাপটের সঙ্গে অভিনয় করলেও চিন্তা করো, খুব হালকা ছবি যেখানে উৎপল দত্তের মতো মানুষ চিটিংবাজের চরিত্রে, সুদখোরের চরিত্রে, এমনকি রেপ করছেন, এরকম সস্তার বাংলা ছবিতে সেখানেও দেখলে মনে হয় একেবারে গা রিরি করে ওঠে। আর সেই লোকটা টিনের তলোয়ার তৈরি করছেন, সেই লোকটা মাইকেল মধুসূদন দত্ত ছবিতে অভিনয় করছেন। এবং শুধু বাংলা নাটক বা বাংলা সিনেমা নয়, বাংলা ও হিন্দি চলচ্চিত্রে একযোগে একেবারে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন। এবং যেটা এর আগের ভিডিওতে আমি বলেছি যে মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, এমনকি আমজাদ খানের মতো মানুষ বলেছেন যে তার সঙ্গে অভিনয় করতে গেলে ভেতরে ভয়টা, অভিনয়ের থেকে সব কিছু তালগোল পাকিয়ে যায়, গুলিয়ে যায়, ভয় পাই এবং মনে হয় একদিন উৎপল দত্তের ঝড়ে আমরা উড়ে যাব। তবে এত কিছুর অভিনয় করলেও উৎপল দত্তের ব্যক্তিগত ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছিল কিন্তু সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, অজয় কর, তরুণ মজুমদার, ঋষিকেশ মুখোপাধ্যায়, শক্তি সামন্তের ছবিগুলোতে অভিনয়কে কেন্দ্র করে। এখানে একটা কথা বলি বন্ধু, উৎপল দত্তের কাছে সত্যি কথা বলতে কি বুদ্ধিজীবী কাকে বলে, শিক্ষিত কাকে বলে সেটা কিন্তু শিখতে হবে। কিন্তু তার কোনো নাক উঁচুপনা ছিল না এবং তিনি যে ভালো লাগা নিয়ে দাঁড়াও পথিকবর নাটকে অভিনয় করেছেন, টিনের তলোয়ারের মতো প্রোডাকশন নামিয়েছেন, গণনাট্য সঙ্গে যুক্ত হয়েছেন, যে ভালো লাগা নিয়ে সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করেছেন এবং সেই ভালো লাগা নিয়ে কিন্তু সস্তার বাংলা ছবিতে সমানভাবে নিজের দক্ষতা প্রমাণ করে দিয়েছেন বছরের পর বছর। পথের পাঁচালী, জন অরণ্য দেখে তিনি যেভাবে আবেগতাড়িত হয়েছিলেন তার পরিচয় পাওয়া গেল সত্যজিৎ রায়কে লেখা তার চিঠি থেকে। খোদ সত্যজিৎ রায় বলেছিলেন, উৎপল দত্ত যদি রাজি না হতো তাহলে হয়তো আমি আগন্তুকটা বানাতামই না। যেমন করে নায়কের ক্ষেত্রে সত্যজিৎ রায় বলেছিলেন যে আমি একেবারে উত্তম কুমারকে মাথায় রেখেই, উত্তম কুমারের সঙ্গে কথা বলেই আমি নায়কের স্ক্রিপ্ট তৈরি করেছিলাম এবং উত্তম কুমার ছাড়া নায়ক করার জন্য আমি কাউকে ভাবতেই পারিনি। তাই উৎপল দত্ত সত্যজিৎ রায়কে ডাকতেন স্যার বলে। সত্যজিৎ রায়ের শেষ চলচ্চিত্র আগন্তুকে উৎপল দত্তকে আসলে নিজের প্রতিভা হিসেবেই ব্যবহার করেছিলেন। তাহলে এবার নিশ্চয়ই পরিষ্কার হলো জেনিফারের সঙ্গে উৎপল দত্তের প্রথম প্রেম কেন টিকল না। আসলে প্রেমটা যে কারণে হয়েছিল, প্রেমের মূলে ছিল কিন্তু নাটক, অভিনয়, শিল্পকলা। তার প্রেমটাও না টেকার কারণ হলো সেই অভিনয় বা শিল্পকলা। এই রকম একটা সমুদ্রের মতো মানুষকে কখনো একটা সম্পর্কে আটকে রাখা যায়, যার জীবনে, মরণে, মননে সমস্ত কিছুতে জড়িয়ে রয়েছে শিল্প। বাঙালি হয়েও আন্তর্জাতিক মানের একজন শিল্পী, তাকে এত ছোট কোনো ভাবনা দিয়ে আটকে রাখা যায়নি। আজ এই পর্যন্তই বন্ধু, কেমন লাগলো তুমি জানাবে, অবশ্যই জানাবে, সঙ্গে থাকবে। আর সববার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।